প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে তপনস ম্যাথ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করতেছি। তোমাদের গণিত বইয়ের ১৫৮, ১৫৯ পৃষ্ঠা ২টি। তো আজকে আমরা শিখব বৃত্ত ও জ্যায়ের খেলা, অর্থাৎ বৃত্ত ও জ্যায়ের মধ্যে সম্পর্ক কি? এগুলো সম্পর্কে আমরা আসলে বুঝতে পারবো। এখানে বলা আছে দেখো বৃত্ত, বৃত্তের কেন্দ্র এবং নানান দৈর্ঘ্যের জ্যা পরস্পরের মধ্যে কি সম্পর্ক তৈরি করতে পারে? চলো হাতে কলমে কাজ করে সে সম্পর্কে জানার চেষ্টা করি। এর আগে আমরা একটা হাতে কলমে কাজ ১ শিখেছিলাম। তো দেখো এখানে ১ নাম্বার ধাপে বলা আছে পেন্সিল কম্পাস দিয়ে কাগজে যেকোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের কেন্দ্রটি O দ্বারা চিহ্নিত করে বৃত্তাকার ক্ষেত্রটি কেটে নাও। অর্থাৎ আমাকে একটা যেকোনো ব্যাসার্ধের একটা বৃত্ত অঙ্কন করতে হবে। আমি এটা খাতায় আসলে কম্পাসের সাহায্যে আমি বের করব। তো ধরে নিলাম আমার বৃত্তটি ঠিক এটা এবং যার কেন্দ্রবিন্দু হচ্ছে O। এখান থেকে আমি এটা আসলে এভাবেই দেখাচ্ছি তোমাদের। তারপর ২ নাম্বার ধাপে দেখো এখানে বলা আছে, বৃত্তাকার ক্ষেত্রটিতে ব্যাস নয় এরূপ একটি জ্যা AB অঙ্কন করো। তাহলে দেখো আমরা জ্যা বলতে বুঝি যে পরিধির যেকোনো ২ টি বিন্দুর সংযোজক রেখা। আমরা আসলে জ্যাটি যেকোনো দিকেই অঙ্কন করতে পারি। যেহেতু আমরা জানি যে বৃত্তের অসংখ্য জ্যা অঙ্কন করা যায়। তো দেখো আমি এদিকে বা এইদিকে যেকোনো একটা দিকে আসলে আমি অঙ্কন করতে পারি। তো আর যেহেতু বইয়ে আসলে নিচের অংশটাতে দাগানো আছে, আমি এখান থেকে একটা জ্যা অঙ্কন করে দিচ্ছি। তোমরা এটা স্কেল ব্যবহার করে আসলে করবে। তাও যেটার নাম আমি দিলাম AB। এরপর দেখো ৩ নাম্বার ধাপে বলছে, বৃত্তাকার ক্ষেত্রটিকে এমনভাবে ভাঁজ করো যেন ভাঁজটি O বিন্দু দিয়ে যায় এবং AB সরলরেখাংশটির একটি অংশ অপরটির উপর থাকে। অর্থাৎ আমাকে যেহেতু এটা অংশ কেটে নিতে বলেছে। তো দেখো আমি যখন এই যে অংশটা আছে, এই অংশটা ঠিক এই অংশের উপরে ভাঁজ করে ফেলাই দেব। তাহলে দেখা যায় এটা কিন্তু আসলে সমদ্বিখণ্ডন হয়ে যাবে। অর্থাৎ মাঝ বরাবর এদিকে একটা দাগ চলে আসবে। ফলে দেখো বৃত্তের এই লেফট সাইডে একটা অংশ আসবে সমান অংশ, রাইট সাইডে একটা অংশ সমান হয়ে যাবে। তো এই কথাটাই তারা আসলে বলছে এখানে। ৪ নাম্বার ধাপে বলছে, ভাঁজটি AB সরলরেখাংশটিকে যে বিন্দুতে ছেদ করেছে, তার একটি নাম M দাও। মানে অর্থাৎ এখান থেকে যদি আমরা যখন ভাঁজ রেখাটা দেখব, তাহলে এইদিকে সোজা একটা কিন্তু রেখা চলে আসবে। তো রেখাটাও আমি উপর থেকে না দেখায় ঠিক এই কেন্দ্রবিন্দু থেকে আমি নিচের দিকে আসলে দিয়ে দিচ্ছি। তো এই যে বিন্দুতে দেখো ছেদ করলো, এটার নাম যেহেতু M দিতে বলেছে, আমরা এই যে দেখতে পাচ্ছি চিত্রে আসলে M দিয়েছে তারা। তারপর বলছে যে MO যোগ করতে বলছে আমাদের যেহেতু দেখো যে MO যদি যোগ করি আমরা এরকম একটা রেখা আসলে পেয়ে যাচ্ছি। তো পরবর্তীতে যে কথাটা বলছে যে চাঁদার সাহায্যে এখানে দেখতে পাচ্ছি আমরা এইদিকে একটা দেখো কোণ উৎপন্ন হইছে। একইভাবে এদিকে একটা কোণ উৎপন্ন হইছে। তো চাঁদার সাহায্যে আমাদের এই কোণ দুটি আসলে মাপতে বলছে। তো যখন আমরা কোণ দুটি চাঁদার সাহায্যে মেপে পাবো তখন দেখব যে এই MO দেখো যে MO এই কোণটা আসলে ৯০ ডিগ্রি হয়ে গেছে এবং আমরা এইদিকে যদি কোণটার কথা চিন্তা করি অর্থাৎ BMO এই কোণটা আসলে ৯০ ডিগ্রি কিন্তু উৎপন্ন হবে। তো তার পরবর্তীতে বলছে দেখো যে এই কোণ যেহেতু এই কোণের মানও আসলে ৯০ ডিগ্রি চলে আসছে, একইভাবে এই কোণের মানটাও ৯০ ডিগ্রি। তো আমরা সেই শর্ত অনুযায়ী বলতে পারি যে AMO সমান হচ্ছে BMO এই ২ টা কোণ পরস্পর আসলে সমান। যা ৯০ ডিগ্রি হওয়ার কারণে এটাকে আমরা এক সমকোণ আসলে বলতে পারি। এরপর দেখো ৬ নাম্বার ধাপটিতে এখানে বলা আছে যে সেন্টিমিটার স্কেল দিয়ে AM ও BM এর দৈর্ঘ্য মেপে দেখো কি দেখলে? অর্থাৎ AM সমান তুমি BM পাবে। আমরা যদি উপরের এই সম্পর্কটার দিকে তাকাই দেখো যে এই A থেকে M যদি আমরা স্কেল দিয়ে মেপে দেখি যত সেন্টিমিটার পাবো, এই B থেকে দেখো যে এই B থেকে M যে অংশটা আছে এটাও যদি আমরা মেপে দেখি তাহলে দেখব যে একই আসছে। তবে শেষের দিকে আরো একটা কথা বলা আছে, এবার বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একাধিক বৃত্ত অঙ্কন করো এবং এই কাজটি একইভাবে কয়েকবার করো। আমরা যেকোনো মাপের ব্যাসার্ধ নিয়ে আমরা যদি বৃত্ত অঙ্কন করি এবং এই বৃত্ত থেকে দেখো যে এরকম যদি আমরা আসলে লম্ব উৎপন্ন করি অর্থাৎ সমানভাবে করি তাহলে দেখা যায় যে এই বা সম্পর্কগুলো আসলে প্রত্যেকটা বৃত্তের ক্ষেত্রে আসলে আমরা পাবো। তো বলছে প্রতিবারেই কোণ AMO ও কোণ BMO এক সমকোণী আসলে পাবে এবং AM, BM যেমন সমান হয়েছে ওগুলোর ক্ষেত্রেও তাই সমানই হবে। তাহলে আমরা এখান থেকে একটা সিদ্ধান্ত নিতে পারি যেটা বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস নয় এরূপ জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ দেখো যে এই যে জ্যাটা আছে এই জ্যাটা আসলে আমরা যেকোনো দিকেই নিতে পারি। মানে অর্থাৎ আমি যদি এখানে একটা বৃত্ত অঙ্কন করে তোমাদের দেখাই, আমি এইদিকেও যদি একটা জ্যা নেই এবং জ্যায়ের উপর যদি কেন্দ্রবিন্দু থেকে একটা লম্ব উৎপন্ন করি তাহলে লম্বটা কি করলো ওই জ্যাকে সমান ভাবে দ্বিখণ্ডিত করেছে এবং সেটা সমকোণেই দ্বিখণ্ডিত করেছে। অর্থাৎ এইদিকেও সমকোণ হয়েছে, এইদিকেও সমকোণ হয়েছে। এইজন্য আমরা বলতে পারি ব্যাস নয় এমন জ্যা যখন অঙ্কন করব এবং সেখান থেকে কেন্দ্রবিন্দু থেকে যদি লম্ব উৎপন্ন করি তাহলে ওই লম্বটি ওই জ্যাকে আসলে সমকোণে সমদ্বিখণ্ডিত করবে।
তো এই তথ্যটি আমাদের মনে রাখতে হবে। এর পরবর্তী কিছু অঙ্ক আছে। এই অঙ্কগুলো সমাধানের ক্ষেত্রে আমাকে এই তথ্যটি লাগবেই। যার কারণে আসলে আমরা এটা মনে রাখবো। এখানে একক কাজ একটি দেওয়া আছে দেখো, কাগজ কেটে হাতে কলমে কাজটি করো। বৃত্তের ব্যাস না এরূপ কোনো জ্যাকে যদি বৃত্তের কেন্দ্রবিন্দুগামী কোনো সরলরেখা সমদ্বিখণ্ডিত করে তাহলে ওই সরলরেখা ওই জ্যায়ের উপর লম্ব হবে। অর্থাৎ যে সম্পর্কটার কথা বলেছে, যেটা আমরা শিখলাম এটাই আসলে আমাদের করতে বলছে হাতে কলমে। তো আশা রাখি তোমরা এটা করতে পারবে। পরবর্তী দেখো হাতে কলমে কাজ আরেকটা দেয়া আছে এবং এখানেও বলা আছে যে ধাপ ১ এ পেন্সিল কম্পাস দিয়ে খাতায় যেকোনো ব্যাসার্ধের একটি বৃত্ত অঙ্কন করো এবং বৃত্তের কেন্দ্রটি O দ্বারা চিহ্নিত করো। তাহলে দেখো যে এখানে একটা কিন্তু বৃত্ত অঙ্কন করেছি। আমি একটু তোমাদের আলাদাভাবে দেখাই। তোমরা এটা পেন্সিল কম্পাস ভাবে একুরেট ভাবে আসলে অঙ্কন করে নিও। তাহলে একটা বৃত্ত অঙ্কন করলাম যার কেন্দ্র আমি দিলাম O। ২ নাম্বার ধাপে বলছে বৃত্তের সমান দৈর্ঘ্যের দুটি জ্যা AB ও CD অঙ্কন করতে। অর্থাৎ আমি যদি এখান থেকে একটা জ্যা অঙ্কন করি যেটার নাম AB দিলাম। একইভাবে সমান দৈর্ঘ্যের অর্থাৎ এটা যত সেমি আমি নিব, একইভাবে আমি এদিকেও আসলে তত সেমিরই একটা জ্যা নেব যেটা আসলে মানে নাম দিব আমি CD। তারপর যেটা বলছে যে এই AB ও CD জ্যাদ্বয়ের উপর যথাক্রমে OM ও ON লম্ব অঙ্কন করতে বলেছে। আমরা এই কেন্দ্রবিন্দু থেকে আমরা আসলে এই AB এর উপর কম্পাস ব্যবহার করে আসলে লম্ব অঙ্কন করতে পারি অথবা আসলে আমরা চাঁদা ব্যবহার করে এখানে লম্ব অঙ্কন করতে পারি। যেহেতু লম্বই অঙ্কন করতে বলেছে, তো আমরা এখান থেকে একটা লম্ব চাঁদা ব্যবহার করে করব এবং একইভাবে সিডির উপরে আসলে একটা লম্ব আমরা অঙ্কন করব। তার লম্ব এইভাবে আমি আসলে অঙ্কন করলাম। তোমরা চাঁদা ব্যবহার করে আসলে করবে। আ যে কথাটা বলছে যে লম্বটার নাম দিয়েছে OM এবং ON লম্ব যেহেতু, তাহলে এখান থেকে আমি এটা OM দিলাম নাম। আর এইদিকে নাম দিলাম ON। দেখো এখানে কিন্তু ওইভাবে আসলে দেওয়া আছে OM ও ON লম্ব। পরবর্তী অংশটাতে বলছে যে এই লম্ব দুটির মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা তা খুঁজে দেখতে হবে। অর্থাৎ এই যে OM থেকে লম্ব যে পাইলাম আমরা বা ON লম্ব পাইলাম, এই লম্ব দুটি আসলে এখানে কোনো সম্পর্ক স্থাপন করলো কিনা এটা আমাদের আসলে মেপে দেখতে হবে। তো ৪ নাম্বার ধাপে বলছে একটি ট্রেসিং পেপারে খাতায় আঁকা চিত্রটি এঁকে বৃত্তক্ষেত্রটি কেটে নাও। অর্থাৎ এটাকে কেটে নিতে বলেছে। ধাপ ৫ এ বলছে বৃত্তক্ষেত্রটি এমনভাবে দুভাঁজ করো যেন A বিন্দু C বিন্দুর সঙ্গে এবং B বিন্দু D বিন্দুর সঙ্গে মিলে যায়। তাহলে দেখো A বিন্দু এমনভাবে ভাঁজ করতে বলছে যেন C বিন্দুর উপরে গিয়ে পড়ে। অর্থাৎ আমরা যদি এটা একদম সমানভাবে ভাঁজ করি তাহলে কিন্তু অবশ্যই A বিন্দু C বিন্দুর উপরেই পড়বে এবং B বিন্দু আসলে D বিন্দুর উপরেই পড়বে। তোমরা এটা প্র্যাকটিক্যালি বিষয়টা দেখে নিও। যেটা A বিন্দু C বিন্দুর সঙ্গে মিলে যাবে এবং B বিন্দু D বিন্দুর সঙ্গেই মিলে যাবে। ৬ নাম্বার ধাপে বলছে লক্ষ্য করে দেখো M বিন্দু কি N বিন্দুর উপরে পড়েছে? যখন দেখব যে A বিন্দু যদি C বিন্দুর উপরে পড়ে বা B বিন্দু যদি D বিন্দুর উপরেই পড়ে কিন্তু আমাদের শর্ত অনুযায়ী আসলে এটা M বিন্দু কিন্তু N বিন্দুর উপরেই পড়বে। তোমরা এটা মেলানোর দরকার নেই। তোমরা এই ২ টা যদি মিলায় নাও তাহলে দেখা যায় অটোমেটিক ভাবে এই M N এর উপরে আসলে পড়ে যাবে। তো নিশ্চয়ই পড়েছে, তাই না? এরপর ট্রেসিং পেপারের ভাঁজটি খুললে দেখতে পাবে ভাঁজটি কেন্দ্র O বিন্দু দিয়েই গেছে। অর্থাৎ দেখবা যে এইদিকে একটা ভাঁজ চলে আসছে। যেটা যখন আমি এইদিকে কাগজটা এখানে মেলাই দেব, তো মাঝামাঝি যে ভাঁজটা চলে আসবে সেটা কেন্দ্রবিন্দুর উপরেই আসলে পড়বে। এই কথাটাই তারা বলছে। তাহলে এখান থেকে জানতে পারলে দেখো যে OM যে আছে, OM অংশটা যেহেতু ON এর উপরেই পড়েছে, তার মানে অর্থাৎ OM যতটুকু ছিল ON ও ততটুকুই আছে। যার কারণে এটার সঙ্গে এটা কিন্তু মিলাইতে পারছে। যদি এটা বড় ছোট হতো তাহলে M বিন্দু কখনো আসলে N এর উপর পড়তো না। হয়তো কি এইদিকে হয়তো বৃদ্ধি হতো বা কি ছোট হলে কমে যেত অর্থাৎ এইদিকে এসে মিশে যেত। যেহেতু M বিন্দু একদম ক্লিয়ার ভাবে N এর উপরেই পড়েছে, সেখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে O থেকে M যার দূরত্ব যতটুকু O থেকে N এর দৈর্ঘ্য আসলে ততটুকুই হবে। এই কথাটাই বলছে। তো চাইলে স্কেল দিয়ে আসলে আমরা মেপে পরীক্ষা করেও দেখতে পারি। অর্থাৎ O থেকে M যদি আমরা স্কেল দিয়ে মেপে দেখি তাহলে যত সেন্টিমিটার পাবো O থেকে N ও আসলে ততটুকুই আমরা পেয়ে যাবো। এখান থেকে আমরা সিদ্ধান্ত নিতে পারি যে OM এবং ON আসলে সমান হবে। তো পরবর্তী অংশটাতে বলছে এবার বিভিন্ন দৈর্ঘ্যের ব্যাসার্ধ নিয়ে একাধিক বৃত্ত এঁকে এই কাজটি একইভাবে কয়েকবার করো। যেহেতু আসলে এই বৃত্তটা যে সম্পর্কটা তৈরি হয়েছে, আমরা যদি অসংখ্য আসলে বৃত্ত অঙ্কন করি তাহলে একই মাপের আমরা যদি জ্যা নেই, জ্যা নেওয়ার পরে দেখব যে এই একই সম্পর্কটাই আসলে উপস্থাপিত হবে। তোমরা চাইলে এটা প্র্যাকটিক্যালি দেখতে পারো। এবার দেখো প্রতি ক্ষেত্রে OM সমান ON হয়েছে, তাই না? তাহলে আমরা একটা এখান থেকেও সিদ্ধান্ত নিতে পারি যেটা দেখো বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদ্বিরবৃত্তীয় হতে পারে।
বা হয়। দেখো যে বৃত্তের এই যে AB এবং CD আসলে একই মাপের যেহেতু জ্যা ছিল, আমি যদি এই দিকেও আসলে নিতাম, এইদিকেও যদি এখানে আসলে যত সেন্টিমিটার নিছি এইদিকেও যদি আমি জ্যা নিতাম বা এইদিকেও যদি আমি জ্যা নিতাম, যেই দিকে আসলে জ্যা অঙ্কন করি না কেন দেখব যে আসলে এই জ্যাগুলোর দৈর্ঘ্য যদি সমান থাকে তাহলে হচ্ছে এই O থেকে অর্থাৎ কেন্দ্রবিন্দু থেকে প্রত্যেকটা জ্যা এর হচ্ছে কি দূরত্ব আমি একই পাবো। এই সিদ্ধান্তটাই আমরা আসলে নিতে পারি এখানে যে একটা হচ্ছে একই মাপের জ্যা কেন্দ্রবিন্দু থেকে সমদূরত্বে অবস্থান করে। তো দেখো আমরা ২ টা কিন্তু তথ্য পেয়েছি। এই ২ টা তথ্যই আমাদের হচ্ছে পরবর্তী অঙ্কগুলো সমাধান করতে আসলে সাহায্য করবে। দেখো এখানে একটি একক কাজ দেওয়া আছে। হাতে কলমে কাজ করে জানতে পারলে বৃত্তের সকল সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী। যেটা আমরা আসলে জানলাম, প্রমাণও করলাম আসলে। কিন্তু এর বিপরীত কি সম্ভব? অর্থাৎ আমি একটা বৃত্ত অঙ্কন করেছি যার দেখা যায় যে আমি হচ্ছে এইদিকে একটা জ্যা অঙ্কন করেছি। আসলে যত সেন্টিমিটার দেখো যে এইদিকে একটা জ্যা অঙ্কন করেছি, আমি এইদিকে আরেকটা জ্যা অঙ্কন করেছি। করার পর দেখলাম যে এই যে কেন্দ্রবিন্দু থেকে আমি কিন্তু এখনো জানি না এই জ্যা দুটি আসলে সমান দৈর্ঘ্যের কিনা। কিন্তু আমি দেখলাম যে এই যে কেন্দ্রবিন্দু থেকে এই জ্যা এর দূরত্ব আমি মনে করো ৫ সেন্টিমিটার পেয়েছি। আমি আবার এই জ্যাটার দূরত্ব আসলে পরিমাপ করলাম কেন্দ্রবিন্দু থেকে দেখলাম যে এখানেও আসলে ৫ সেন্টিমিটার হয়েছে। তা দেখো যে এই ২ টা জ্যাই কেন্দ্রবিন্দু থেকে আসলে সমদূরে রয়েছে। তো সমদূরে হলে এই জ্যা দুটির আসলে দৈর্ঘ্য সমান হবে কিনা এটাই আমাদের আসলে প্র্যাকটিক্যালি দেখতে বলেছে। তো অবশ্যই সমান হবে। না হওয়ার কোনো হচ্ছে কারণ দেখি না। কারণ আমরা প্রমাণ করলাম যে যখনই দেখব যে কেন্দ্রবিন্দু থেকে কোনো জ্যা একই দূরে রয়েছে, তাহলে অবশ্যই তাদের হচ্ছে দূরত্ব কি হবে? ওই জ্যা দুটির আসলে দৈর্ঘ্য সমানই হবে। এটা আসলে আমরা প্র্যাকটিক্যালি চাইলে দেখতে পারি। এই পর্যন্ত ছিল আসলে ২ টি একক কাজ এবং এই একক কাজ দুটির উপর নির্ভর করে নিচে কিছু আসলে প্রশ্ন দেখো দেওয়া আছে। এই প্রশ্নগুলো আমাদের সমাধান করতে হবে। তো আমরা এই প্রশ্নগুলা আ পরবর্তী পর্বে সমাধান করব। তো পরবর্তী পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্বটি আমি এখানে শেষ করতেছি। সবাইকে ধন্যবাদ।